হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার এই পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নটা তোমরা 10 নম্বর নয়তো 20 নম্বর এবারে পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতের রাজনীতিতে স্বার্থগোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তর লিখবে দেখো। আর অনার্স লেভেলে উত্তর একটু ভালো করে গুছিয়ে লিখতে হয়, বিভিন্ন তথ্য যোগ করে। কিভাবে অ্যান্সারগুলো তোমরা রেডি করবে দেখে নাও। প্রথমেই ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, দলের বাইরেও বিভিন্ন স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে ব্যবসায়ী গোষ্ঠী সবথেকে বেশি প্রভাবশালী ও শক্তিশালী। অধ্যাপক মরিস জনস যথার্থই বলেছেন, কোনো স্বাধীন দেশের রাজনীতি এখন শুধুমাত্র রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তার বাইরেও অনেক গোষ্ঠীর প্রভাব আছে। ভারতের রাজনীতিতে এই ব্যবসায়ী গোষ্ঠীগুলির নেপথ্য থেকে ভারতের রাজনীতিতে এই ব্যবসায়ী গোষ্ঠীগুলির নেপথ্যে থেকে কলকাঠি নাড়ে। এবারে হচ্ছে দেখো ব্যবসায়ী গোষ্ঠীর সাংগঠনিক ভিত্তি। স্বাধীনতার আগে থেকেই ভারতে ব্যবসায়ী গোষ্ঠীর রাজনৈতিক সক্রিয়তা লক্ষ্য করা যায়। বর্তমানে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং সরকারি নীতিকে প্রভাবিত করার জন্য তারা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে। এদের মধ্যে প্রধান হলো 1927 সালে প্রতিষ্ঠিত ফিকি এবং পরবর্তীকালে গঠিত অ্যাসোচেম। টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কার মতো শীর্ষস্থানীয় শিল্পপতিরা ফিকিকে নিয়ন্ত্রণ করে। এর মূল লক্ষ্য হলো বহুজাতিক সংস্থার গ্রাস থেকে দেশীয় শিল্পকে রক্ষা করা এবং সরকারের অর্থনৈতিক নীতিকে নিজেদের অনুকূলে রাখা। অন্যদিকে অ্যাসোচেম অতীতে ব্রিটিশ স্বার্থ দেখলেও বর্তমানে বহুজাতিক এবং ভারতীয় উভয় শিল্পের স্বার্থরক্ষার আলোচনার মাধ্যমে কাজ করে। এই সংগঠনগুলোর মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠী ভারতের রাজনীতিতে তাদের প্রভাব বিস্তার করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরে বলা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠীর কার্যপদ্ধতি ও ভূমিকা। এখানে দেখো প্রধানত দুটি ক্ষেত্রের কার্যপদ্ধতি বা ভূমিকা দেখা যায়। এক নম্বর হচ্ছে তোমার রাজনৈতিক দল বা আইনসভার ওপর নিয়ন্ত্রণ করে, সেটা ভালো করে বুঝে নাও। আর এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য থার্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্সের। বহু ছাত্রছাত্রী ক্লাস করছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমরা জানো 3টে পেপার তোমাদের আছে থার্ড সেমিস্টারে এবং সেক্ষেত্রে একটু চাপের আছে, তাই প্রথম থেকে যদি ভালো করে শুরু করো তাহলে কিন্তু তোমরা ভালো একটা ফল আশা করতে পারো। যাই হোক, এই পোর্শনটা দেখো যে রাজনৈতিক দল আইনসভার ওপর কীভাবে স্বার্থগোষ্ঠী নিয়ন্ত্রণ আরোপ করে। দেখো, ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশে নির্বাচন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলির পক্ষে শুধুমাত্র চাঁদা তুলে এই বিপুল নির্বাচনী ব্যয় বহন করা সম্ভব হয় না। এখানে ব্যবসায়ী গোষ্ঠীগুলো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়। তারা জাতীয় ও শক্তিশালী আঞ্চলিক দলগুলির নির্বাচনী তহবিলে বিপুল পরিমাণ অর্থ সাহায্য প্রদান করেন। স্বাভাবিকভাবেই নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর সেই রাজনৈতিক দল বা সরকার ওই ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থের কথা মাথায় রেখে নীতি নির্ধারণ করতে বাধ্য হয়। তারপর দেখো, অন্যদিকে আইনসভায় ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব স্পষ্ট। তারা চেষ্টা করে আইনসভায় এমন কোনো আইন যেন পাস না হয় যা তাদের বাণিজ্যের ক্ষতি করতে পারে। অনেক সময় শিল্পপতিরা প্রত্যক্ষভাবে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসেন অথবা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচনে জিতিয়ে আনতে সাহায্য করেন। ফলে আইনসভার ভেতর থেকেও তারা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার সুযোগ পায়। পরের পয়েন্ট আছে দেখো, প্রশাসনিক আমলাতন্ত্র ও জনমত গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের মন্ত্রীদের তুলনায় উচ্চপদস্থ আমলারা প্রশাসনিক ও কারিগরি বিষয়ে বেশি দক্ষ হয়। তাই মন্ত্রীরা অনেক সময় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের ওপর নির্ভর করেন, আর এই সুযোগটিকে কাজে লাগায় ব্যবসায়ী গোষ্ঠী। তারা আমলাদের প্রভাবিত করে নিজেদের অনুকূলে লাইসেন্স, পারমিট বা বাণিজ্যিক সুবিধা আদায় করে নেয়। অনেক ক্ষেত্রে নানাবিধ ঔপঢুকন বা আর্থিক প্রলোভন দেখিয়ে
তারা আমলাতন্ত্রকে নিজেদের হাতের মুঠোয় রাখে। তারপরে দেখো, এছাড়া গণতন্ত্রে জনমত একটি বড় শক্তি। ভারতের অধিকাংশ বড় সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলের মালিকানা কোনো না কোনো বৃহৎ শিল্পগোষ্ঠীর হাতে রয়েছে। আর এই সংবাদ মাধ্যমগুলো ব্যবহার করে তারা সরকারের নীতির বিরুদ্ধে বা সপক্ষে জনমত গড়ে তোলে, নিজেদের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ খবর প্রচার করে তারা সাধারণ মানুষের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যা পরোক্ষভাবে রাজনীতিকেই প্রভাবিত করে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব অনস্বীকার্য। আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়ার কারণে তারা সহজেই রাজনৈতিক দল, প্রশাসন ও সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির মতো ভারতেও এখন লবিং ব্যবস্থা পরোক্ষভাবে শক্তিশালী হয়ে উঠেছে। অধ্যাপক অ্যানালবল এর উক্তিটি এক্ষেত্রে পানিধানযোগ্য। তিনি বলেছেন, আর্থিক সংগতি হলো প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। বর্তমানে নির্বাচন মণ্ডলী বা রাজনৈতিক অনুদান ব্যবস্থা আইনগত স্বীকৃতি পাওয়ায় ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর এই প্রভাব ও প্রতিপত্তি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হয়। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।